ভাবুন তো একবার, ভারতের এমন একটা রাজ্য যেখানে 3 দিকে বাংলাদেশ, যেখানকার মানুষ কথা বলে বাংলাদেশের উপভাষায়, খায় বাংলাদেশের খাবার, আর যাদের নিজেদের দেশের মূল ভূখণ্ড থেকে দূরত্ব এতটাই যে রাজধানী দিল্লি তাদের কাছে যেন অন্য গ্রহ। আজকের এই স্ক্রিপ্টে আমরা ঢুকবো এমন একটা ভূরাজনৈতিক গল্পে যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের ক্লাইম্যাক্সটা আসল বোমা। একটু কল্পনা করুন, আপনি ত্রিপুরার একজন সাধারণ মানুষ। আপনার বাচ্চার শরীরে জটিল রোগ ধরা পড়েছে। স্থানীয় হাসপাতালে কোনো সুরাহা নেই। শেষ ভরসা কলকাতার বড় কোনো হাসপাতাল। ঘন্টার পর ঘন্টা ট্রেনে চেপে ক্লান্ত শরীরে যখন আপনি শিয়ালদহ কিংবা হাওড়া নামলেন, ঠিক তখনই পাশের সিটের কেউ একজন মুখ বাঁকিয়ে উঠে বলল, দেখ আবার বাংলাদেশিরা ভিড় জমিয়েছে। এই একটা কথা, মাত্র একটা বাক্য, কিন্তু এটা যে কতটা গভীরভাবে একজন মানুষকে আত্মসম্মানে থেতলে দেয় সেটা না ভুক্তভোগী হলে বোঝা অসম্ভব। আর এই ঘটনায় একদিনের নয়, দুদিনের নয়, দশকের পর দশক ধরে ত্রিপুরা থেকে কলকাতায় যাওয়া প্রতিটা মানুষকে এই তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের প্রতিটা কামরায় এই গল্প ছড়িয়ে আছে। নীরব অপমানের, চাপা ক্ষোভের, জমে ওঠা বারুদের। কলকাতার এই তাচ্ছিল্যর পেছনে যে একটা কারণ অবশ্য রয়েছে, সেটা একবারে উড়িয়ে দেওয়া যায় না। ত্রিপুরার সাধারণ মানুষের কথার ধরন, জীবনযাপনের ছন্দ, এমনকি রান্নাঘরের হাঁড়ির গন্ধ, সবকিছু অবিশ্বাস্য রকমের মিলে যায় বাংলাদেশের কুমিল্লা বা নোয়াখালী অঞ্চলের সাথে। এই সাদৃশ্য এতটাই গভীর যে বাইরে থেকে দেখলে পার্থক্য করাটাই মুশকিল। কিন্তু সাদৃশ্য মানেই তো পরিচয় চুরি নয়। একজন মানুষ তার নিজের দেশের নাগরিক হয়েও কেন বারবার বিদেশি তকমা সহ্য করবে? এই প্রশ্নটাই এখন ত্রিপুরার রাজনীতির বাতাসে ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে। এবার একটু চোখ ফেরানো যাক দিল্লির দিকে। 2026 সালে ভারতের কেন্দ্রীয় রাজনীতির এক অদ্ভুত টালমাটাল পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর সরকারের চারদিক থেকে বিরোধী দলীয় অবিরাম চাপে পিষ্ট। বিরোধী ও জোটের আক্রমণ এতটাই তীব্র যে ক্ষমতার গদি টলমল করছে। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে আবির্ভাব ঘটেছে এমন একজন ব্যক্তির, যার কণ্ঠস্বর ত্রিপুরা মানুষের কানে বিষাক্ত তীরের মতো বিচ্ছে। নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নিয়ে যে উগ্র জাতীয়তাবাদী বক্তব্য দেওয়া হচ্ছে, সেটা ত্রিপুরার সাধারণ মানুষকে আরও বেশি করে কোণঠাসা করে দিয়েছে। আর ঠিক এই ফাটলটাই ভেতরে ঢুকে পড়ছে একটা অসম্পূর্ণ নতুন সমীকরণ। বাংলাদেশের নতুন সরকার, যেটা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবা খেলায় একটা অন্তত ক্যালকুলেটেড পজিশন নিয়েছে, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ঢাকা থেকে এমন কিছু কৌশলগত পদক্ষেপের ছক আঁকা হচ্ছে যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পুরো ভূরাজনীতির ভারসাম্যকে নড়িয়ে দিতে পারে। এবার একটু থামুন, গুগল ম্যাপস দেখুন, বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, দেখুন ত্রিপুরা কোথায় বসে আছে। মনে হবে না যে এটা একটা আলাদা দেশের অংশ, বরং মনে হবে বাংলাদেশের শরীরের ভেতরে কেউ যেন একটা ছোট দ্বীপ বসিয়ে রেখেছে। 3 দিকে বাংলাদেশ, চতুর্থ দিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে একটা সরু ভঙ্গুর করিডর, যেটাকে চিকেন নেক বলা হয়। এই ভৌগোলিক বাস্তবতা শুধু মানচিত্রের সুন্দর দেখায় না, এটা ত্রিপুরার প্রতিদিনের জীবনকে সরাসরি প্রভাবিত করে। দিল্লি থেকে কোনো উন্নয়নের প্রকল্পে মাল ত্রিপুরায় পৌঁছতে হলে ঘুরতে হয় শত শত কিলোমিটার, অথচ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র 75 কিলোমিটার। এই একটা সংখ্যা, মাত্র 75, এটাই হচ্ছে সেই ডিনামাইট যেটা পুরো পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলছে। অর্থনীতিবিদরা হিসেব কষে দেখেছেন, যদি ত্রিপুরা চট্টগ্রাম বন্দর দিয়ে তাদের পণ্য আমদানি রপ্তানি করতে পারত, তাহলে সেখানকার চা বাগানের চা, কাঠশিল্পের কারুকাজ, হাতে বোনা বস্ত্র, এসব পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে যেত অর্ধেক খরচে, দ্বিগুণ গতিতে। ত্রিপুরার অর্থনীতি রাতারাতি লাফ দিত। কিন্তু দিল্লি সেই সুযোগ দেয়নি, দেবেও না। কারণ দিল্লির কাছে ত্রিপুরা হচ্ছে সেই বাচ্চা যাকে খেতে দেওয়া হয় না, কিন্তু পালিয়ে যেতেও দেওয়া হয় না। ত্রিপুরা কিন্তু জন্ম থেকে ভারতের অংশ ছিল না, এটা একটা ভয়ঙ্কর ভুল ধারণা। শত শত বছর ধরে মাণিক্য রাজবংশ এই ভূখণ্ড শাসন করেছে সম্পূর্ণ স্বাধীনভাবে। মুঘল সেনাপতিরা বারবার এই পাহাড়ি রাজ্য দখলের চেষ্টা করেছে, প্রতিবারই ফিরে গেছে খালি হাতে। ব্রিটিশ সাম্রাজ্যের ধূর্ত প্রশাসকরাও ত্রিপুরাকে পুরোপুরি গিলতে পারেনি। ত্রিপুরার রাজারা কূটনৈতিক চাতুর্যে ব্রিটিশদের সন্তুষ্ট রেখে নিজেদের সার্বভৌম ঠিক ধরেই রেখেছিলেন। তারপর এলো 1947, দেশভাগের সেই রক্তাক্ত অধ্যায়। ভৌগোলিক যুক্তিতে ত্রিপুরা পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু ইতিহাস অন্য পথে গেল। মহারাজ বীর বিক্রম কিশোরের আকস্মিক মৃত্যু, সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহতা,
দুর্বলতা আর রাজনৈতিক চাপে পিষ্ট হয়ে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারতের সাথে একীভূতকরণ চুক্তিতে স্বাক্ষর করলেন। ইতিহাসবিদরা আজও আক্ষেপ করেন, সেদিন যদি ত্রিপুরার মাটিতে একটা শত গণভোট হতো তাহলে আজ দক্ষিণ এশিয়ার মানচিত্র সম্পূর্ণ অন্যরকম দেখাতো। 1971 মুক্তিযোদ্ধা, পাকিস্তানি সেনাবাহিনী নারকীয়ভাবে গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছিল ত্রিপুরায়, সেই ক্ষুদ্র রাজ্য যার নিজের জনসংখ্যা ছিল মাত্র 15 লক্ষ। তারা নিজেদের সমান সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন, নিজেরা অভুক্ত থেকে অতিথিদের মুখে ভাত তুলে দিয়েছিলেন। যুদ্ধ শেষ হলো, কিন্তু বিশাল একটা অংশ ফিরে গেল না, তারা ত্রিপুরাতেই থেকে গেল। আজ ত্রিপুরার প্রায় 65 থেকে 70% জনগোষ্ঠী বাঙালি, যাদের শিকড় বাংলাদেশের মাটিতে। এই মানুষগুলোর রক্ত এখনও বাংলাদেশের নদীর স্রোত বহমান, তাদের ঘরের উঠোনে এখনও বাংলাদেশের গানের সুর ভেসে বেড়ায়। এই রক্তের টান, এই মাটির গন্ধের আকুতি, এগুলো কোনো কাঁটাতারের বেড়া দিয়ে, কোনো সামরিক টহল দিয়ে, কোনো রাজনৈতিক ভাষণ দিয়ে থামানো সম্ভব নয়। এখানেই আসল রোমাঞ্চকর। ত্রিপুরা শুধু একটা ছোট রাজ্য নয়, এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেই তালা চাবি যেটা খুলে গেলে পুরো 7 সিস্টার, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল সবকিছু ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ভারতের সামরিক কৌশলবিদরা এটা হাড়ে হাড়ে টের পান। তারা জানেন ত্রিপুরা যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয় তাহলে উত্তর পূর্বের সাথে দিল্লির যোগাযোগের শেষ সেতুটাও ভেঙে পড়বে। পুরো অঞ্চলটা হবে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। মাঝপথে অসহায় ভারতীয় সেনা। তাই দিল্লির নীতি নির্ধারকরা যে কোনো মূল্যে ত্রিপুরাকে ধরে রাখতে চান, কিন্তু শুধু জোর করে ধরে রাখলেই কি মন রাখা যায়? ত্রিপুরার তরুণ প্রজন্ম আর বোকা নেই, তাদের হাতে স্মার্টফোন রয়েছে, তাদের চোখের সামনে ইন্টারনেটের জানালা খোলা। তারা দেখছে বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে বিশ্ববাজার দখল করেছে, ঢাকার স্কাইলাইন কিভাবে বদলে যাচ্ছে, বাংলাদেশের মাথাপিছু আয় কিভাবে ভারতের অনেক রাজ্যকে ছাড়িয়ে যাচ্ছে। আর তারা নিজেদের দিকে তাকিয়ে দেখছে ভাঙা রাস্তা, বন্ধ কারখানা, কর্মহীন যুবক আর দিল্লি থেকে আসা ফাঁকা প্রতিশ্রুতির বোঝা। চায়ের দোকানে, কলেজের ক্যান্টিনের সন্ধ্যার আড্ডায় সব জায়গায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, আমরা কেন পিছিয়ে? আমাদের পাশের দেশ এগিয়ে যাচ্ছে আর আমরা কেন শিকলে বাঁধা? এই প্রশ্নটা সবচেয়ে এখন বিপজ্জনক, কারণ যখন একটা পুরো প্রজন্ম একসাথে প্রশ্ন করতে শুরু করে তখন ইতিহাস নতুন অধ্যায় লেখার প্রস্তুতি নেয়। 2026 সালের এই ভূ রাজনীতির দাবার খেলায় প্রতিটা পক্ষ নিজের গুটি সাজাচ্ছে। দিল্লি চাইছে যে কোনো মূল্যে পরিস্থিতি বজায় রাখতে, ঢাকা চুপচাপ বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ অভিজ্ঞ খেলোয়াড় জানে সবচেয়ে শক্তিশালী চালটা সব সময় নীরবে আসে। আর ত্রিপুরার মাটিতে সেখানে একটা ভূমিকম্পের আগে সে অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। যখন পাখিরা ওরা বন্ধ করে দেয়, যখন নদীর পানি অদ্ভুতভাবে স্থির হয়ে যায়, তখন বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়ায়। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক বঞ্চনা আর সংস্কৃতির টান, এই 3টা শক্তি যখন একসাথে কাজ করে তখন পৃথিবীর কোনো সামরিক শক্তি, কোনো কূটনৈতিক চাতুর্য সেই জোয়ার ঠেকাতে পারে না। ত্রিপুরার গল্প শেষ হয়নি, বরং বলা ভালো এটা সবে শুরু হয়েছে। আপনি কি মনে করছেন, ত্রিপুরার এই গণ আকাঙ্ক্ষা কি সত্যি একদিন বাস্তবে রূপ নেবে, নাকি দিল্লি আবারও কোনো কৌশলের এই আগুন নিভিয়ে দেবে? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের বিস্ফোরক বিশ্লেষণ আমরা নিয়মিতই আনি।